কাস্টমারের পছন্দ অনুযায়ী আচরণ করতে হবে। সো হোয়াট কাস্টমার টাচ পয়েন্টস আর, হাউ টু মেক দ্য মোস্ট অফ দ্য মোমেন্টস। ওই যে বললাম যে এই মুহূর্তে কাস্টমার কি মোডে আছে, এই মুহূর্তে কাস্টমার কি ভাপা পিঠা খাওয়ার মুডে আছে, যদি না থাকে তাহলে তার কাছে এখন ভাপা পিঠা সেল করা যাবে না। হ্যাঁ, এখন গরমকাল, সে খাবে না, যদি এটা শীতকাল হয় তাহলে সে খাবে। তো এরকম এখন এই কাস্টমার টাচ পয়েন্ট, যেমন অফলাইন বিজনেসে আমরা যেটাকে কাস্টমার টাচ পয়েন্ট বলি, সেগুলো হচ্ছে যেই যেই জায়গায় কাস্টমারের সাথে আপনার বিজনেসের ইন্টারাকশন হবে সেগুলোকে মার্কেটিংয়ের ভাষায় বলে কাস্টমার টাচ পয়েন্ট। সো সেগুলোতে আপনার কেয়ারফুল থাকতে হবে। যেমন ধরেন কাস্টমার যদি আপনার কল সেন্টারে কল দেয়, এটা একটা কাস্টমার টাচ পয়েন্ট, সো আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যে রিসিট, আপনি যখন কাস্টমারকে একটা রিসিট দিচ্ছেন সেটা কিন্তু কাস্টমারের হাতে থাকতেছে, সো সেখানে যেন আপনার ব্র্যান্ডটা খুব সুন্দর করে লেখা থাকে, আপনার রিসিটটা দেখেও যেন কাস্টমার বুঝে যে না সে একটা প্রফেশনাল, তাই না? সেটা আপনি একটা কাগজের মধ্যে কলম দিয়ে না লিখে দিয়ে সেটাও একটা সুন্দর, সেটাও আপনার একটা মার্কেটিং এলিমেন্টস বা একটা মার্কেটিং ইকুইপমেন্ট হতে পারে, কারণ এটা একটা কাস্টমার টাচ পয়েন্ট। তারপর হচ্ছে আপনার এই যে কাস্টমার যে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, যে ব্যাগটা, সে ব্যাগটা কিন্তু কাস্টমার ক্যারি করবে, সো সে ব্যাগের মধ্যে যদি আপনার বিজ্ঞাপন দেয়া থাকে, আগে মানুষ পলিথিন ব্যবহার করতো বা একটা প্লেন ব্যাগ ব্যবহার করতো, এখন মানুষ ব্যাগের মধ্যেও তার বিজনেসের বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে। এখন প্রত্যেকটা রেস্টুরেন্ট তারা যে খাবারের বক্স, সেটার মধ্যে তাদের রেস্টুরেন্টের নাম লিখে দিচ্ছে, তাদের রেস্টুরেন্টের নামে তারা বক্স বানাচ্ছে। কারণ এগুলো কাস্টমার টাচ পয়েন্ট, এখান থেকে কাস্টমার আপনার ব্র্যান্ড সম্পর্কে জানবে। সো এরকম হাউ টু ম্যাপ কমন অনলাইন কাস্টমার জার্নি, কিভাবে আপনি সেটা করবেন, হাউ টু আইডেন্টিফাই কাস্টমার টাচ পয়েন্ট দ্যাট জেনারেট বিজনেস গোলস। এখন কাস্টমার টাচ পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা স্টেজ when customer and potential customer comes into contact with the business, মানে প্রত্যেকটা জায়গায় যেখানে কাস্টমার আপনার এই বিজনেসের কন্ট্যাক্টে আসবে, যেখানে কাস্টমারের সাথে আপনার মোলাকাত হবে আর কি, বা কাস্টমারের সাথে যেখানে আপনার ধাক্কা লাগবে, এই ধাক্কাটা হইতে হবে কিন্তু রোমান্টিক ধাক্কা, মানে একদম বাংলা সিনেমার মতো ধাক্কা লাগার সাথে সাথে এখানে ধরেন বৃষ্টি শুরু হয়ে যাবে, গান শুরু হয়ে যাবে, সো এরকম রোমান্টিক ধাক্কা হইতে হবে। সো যখন কাস্টমার আপনার এই ব্র্যান্ডের কাছাকাছি আসবে, সেখানেই যেন আপনার ব্র্যান্ড সম্পর্কে তার একটা পজিটিভ এক্সপিরিয়েন্স তৈরি হয়। সেজন্য টাচ পয়েন্টগুলোকে কনসিডার করতে হবে যে কোন কোন জায়গায় কাস্টমারের সাথে আমার ব্র্যান্ডের ইন্টারাকশন হবে, সেই জায়গাগুলোকে আমাকে খুব কেয়ারফুল থাকতে হবে। যেমন আপনার ব্যাগ, সাইনেজ, রিসিট, কাস্টমার সার্ভিস সেন্টার এন্ড মেনি আদার্স। এখন অনলাইন কাস্টমার টাচ পয়েন্টগুলো কি হবে সেটা একটু খেয়াল করেন। নিজে কাস্টমার হিসাবে নিজেকে জিজ্ঞেস করেন যে where do I go when I need answers? আপনার যখন কোনো একটা জিনিস দরকার হয় আপনি কোথায় যান? আপনি গুগলকে জিজ্ঞেস করেন where do I normally spot new brands or business? আপনি চিন্তা করেন তো আমি নতুন ব্র্যান্ড, নতুন একটা প্রোডাক্ট, এগুলো কোথায় জানতেছি? এই যে আইফোন নতুন প্রোডাক্ট লঞ্চ করলো, এটা কোত্থেকে জানেন আপনি? ফেসবুকে একটা ভিডিও, সেটা আপনার ফ্রেন্ড লিস্টে কেউ আছে, সে শেয়ার করলো যে আইফোন নতুন ফোন বাজারে লঞ্চ করছে, সেখান থেকে আপনি জানতেছেন। আপনি বুঝতেছেন যে কোন কোন জায়গাগুলো কাস্টমার টাচ পয়েন্ট হতে পারে অনলাইনে। তার মানে অনলাইনে সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার কাস্টমার টাচ পয়েন্ট, আপনার ফ্যান পেজ, এটা একটা কাস্টমার টাচ পয়েন্ট। তারপর হচ্ছে হোয়াট হেল্পস মি মেক আ পারচেজ ডিসিশন, কিসের উপরে ভিত্তি করে আপনি পারচেজ ডিসিশন নেন? এটা হতে পারে কাস্টমার রিভিউ, আমি যখন তার পেজে গিয়ে দেখি যে নিচে কাস্টমার কি কমেন্ট করতেছে, তার মানে কমেন্ট ইম্পর্টেন্ট। So do I see brand again after I have made the purchase? আপনি একটা প্রোডাক্ট কেনার পরে কি আপনি আবার সেই প্রোডাক্টের বিজ্ঞাপন দেখেন? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে লয়্যালটি প্রোগ্রাম। তারা মানে আপনাকে হয়তো ইনসিস্ট করতেছে যে আপনি যাতে আবার এই ব্র্যান্ডটা আরেকজনকে রেকমেন্ড করেন। সো এরকম। এছাড়া আপনি কাস্টমারকে ডিরেক্টলিও জিজ্ঞেস করতে পারেন। অনেক ক্ষেত্রেই যদি সুযোগ থাকে, কিছু কিছু ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে যে আপনি কিভাবে আমাদের সম্পর্কে জানলেন? ফেসবুক অ্যাড, গুগল অ্যাড অথবা ওয়েবসাইট, তো তখন কাস্টমার টিক দেয়। এরকম কিছু কিছু জায়গায় সবসময় কাস্টমারকে আবার এই প্রশ্ন করা ঠিক হবে না। যদি সুযোগ থাকে তাহলে আপনি কাস্টমারকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন টাচ পয়েন্টগুলো ইম্পর্টেন্ট এবং সেই জায়গাগুলোকে আপনার সিরিয়াস অ্যাটেনশন দিতে হবে। যদি কাস্টমার আপনার সম্পর্কে বেশিরভাগ, আপনি দেখবেন যে 60% কাস্টমার আপনার সম্পর্কে জানতেছে ফ্রম ফেসবুক, তাহলে আপনার সিরিয়াস অ্যাটেনশন দিতে হবে কিন্তু ফেসবুক পেজে, যে এটা হচ্ছে আপনার বিজনেসের সবচেয়ে
ইম্পর্টেন্ট ওয়েপন, এখান থেকে আপনার সবচেয়ে বেশি বিজনেস আসতেছে। অথবা আপনি ডিসকভার করলেন বিভিন্ন ডেটা থেকে যে সবচেয়ে বেশি কাস্টমার আসতেছে আপনার ওয়েবসাইট থেকে, তাহলে আপনাকে একটা ভালো ওয়েবসাইট ডেভেলপারের সাথে কথা বলতে হবে যে কিভাবে আপনার ওয়েবসাইট এক্সপিরিয়েন্সটাকে আরো ভালো করা যায়। একজন ভালো ওয়েবসাইট ডিজাইনারের সাথে কথা বলতে হবে কিভাবে এই ওয়েবসাইট ডিজাইনটাকে আরো ইমপ্রুভ করা যায়। আপনি হয়তো কোনো এসইও এক্সপার্টের সাথে কথা বলতে পারেন যে কিভাবে আমার এই ওয়েবসাইটের প্রমোশনটাকে আরো ইমপ্রুভ করা যায়, ওয়েবসাইট কন্টেন্টগুলোকে আরো কিভাবে বেটার করা যায়। তার মানে সেই জায়গায় আপনি গুরুত্ব দিবেন। সো দ্য মোর ভ্যালু এ সাইট হ্যাজ টু সামওয়ান, দ্য মোর লাইকলি ইট ইজ দে উইল ওয়ান্ট টু রিটার্ন টু ইট। কারণ আপনার ওয়েবসাইটে যদি ভ্যালু থাকে মানুষ কিন্তু সেখানে আসবে। ওই যে বললাম, আপনি যদি হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট সেল করেন, শুধু প্রোডাক্ট অতগুলোর ছবি সাজিয়ে রাখবেন না, আপনি মানুষকে হেলথ টিপস দেন। হ্যাঁ, এবং যেমন আপনি বিউটি পার্লার আপনার ওয়েবসাইটে, আপনি সেখানে মানুষকে মানে নিজের রূপ চর্চার বা আপনার এই যে সৌন্দর্য চর্চার কিছু টিপস কিন্তু আপনি মানুষকে ফ্রি দিবেন, যে দেখেন এগুলোর জন্য আমাদের প্রোডাক্ট কেনার দরকার নাই, আমি আপনাকে কিছু ঘরোয়া চিকিৎসা দিচ্ছি, আপনি নিজেই কিন্তু ঘরেই এমন কিছু উপকরণ আছে যেগুলো দিয়ে আপনি এরকম বানিয়ে কিন্তু আপনি আপনার রূপচর্চা করতে পারেন। এভাবে আপনি এটা যদি করেন তাহলে আপনার কিন্তু খুশকি চলে যাবে, এটা আপনার ঘরেই উপকরণ আছে, এগুলো দিয়েই আপনি করতে পারেন। তো এ ধরনের আপনি সৌন্দর্য বা হেলথ টিপস দিচ্ছেন, তাহলে মানুষ চিন্তা করবে যে না, সে সবসময় তার প্রোডাক্ট সেল করে না, সে কিছু ভালো ভালো ইনফরমেশন দিচ্ছে, তো তখন মানুষ আপনার ওয়েবসাইটে আসবে। কিন্তু আপনার ওয়েবসাইটে আসলে আপনি কোনো কথা নাই, আগাম কোনো সূচনা নাই, খালি বলতেছেন আমার প্রোডাক্ট কিনেন, আমার প্রোডাক্ট কিনেন, মানুষ তখন বিরক্ত হবে, আপনার ইয়েতে আর আসবে না। আপনাকে ভ্যালু ডেলিভারি দিতে হবে, মানে মানুষ যখন আপনার কাছে এসে মানুষ ভ্যালুয়েবল কিছু পেতে হবে। সোশ্যাল মিডিয়া ইজ অ্যানাদার গ্রেট টুল টু ডেভেলপ টাচ পয়েন্ট। এই যে সোশ্যাল মিডিয়া থেকে আমরা একটা বিজনেস সম্পর্কে জানি, সেটা টুইটার হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা যে লিঙ্কডইন হোক, সেটা একটা গুরুত্বপূর্ণ টাচ পয়েন্ট। ক্যান হেল্প গিভ এ বিজনেস ক্যারেক্টার অ্যান্ড এ পার্সোনাল ফিল। সোশ্যাল মিডিয়ার একটা বিষয় হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া থেকে আপনি বুঝবেন যে এই বিজনেসটা একটা রিয়েল বিজনেস, কারণ আপনি সেই বিজনেসটা কারা চালাচ্ছে তাকে আপনি দেখতেছেন, যে সে প্রতিদিন লাইভে আসতেছে, সে কথা বলতেছে, ইজ এ রিয়েল পার্সন। সো সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এটা একটা রিয়েল বিজনেস, ইটস এ রিয়েল পার্সন। এবং সেখানে ওই যে কাস্টমার ইন্টারাকশনের কারণে রেগুলারলি রিভিউ টাচ পয়েন্ট, এবং এই যে কোন কোন এই টাচ পয়েন্টগুলোকে দেখবেন যে কোনটা আবার হয়তো দেখা গেল যে একটা সময় গিয়ে আপনি হয়তো ওয়েবসাইটে গুরুত্ব দিচ্ছিলেন, যে একটা সময় হয়তো আপনার বেশি কাস্টমার ওয়েবসাইট থেকে আসলো, কিন্তু পরবর্তীতে আপনি দেখলেন যে না, এখন আমার আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া থেকে বেশি কাস্টমার আসতেছে, সো আমার এখন এই জায়গায়ও কিন্তু মনোযোগ দিতে হবে। এগুলো টাচ পয়েন্টগুলো আপনার করতে হবে, টাচ পয়েন্টগুলোকে প্রতিনিয়ত রিভিউ করতে হবে। দেন লেসন 4, হাউ টু স্ট্যান্ড আউট ফ্রম দ্য কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিশন কিভাবে, আন্ডারস্ট্যান্ডিং দ্য কম্পিটিশন অ্যান্ড পজিশন এ বিজনেস কারেক্টলি। আপনার কম্পিটিটর যেটা করতেছে এক্স্যাক্টলি সেম জিনিস করার জন্য আপনার কিন্তু বিজনেস আসার দরকার নেই। আগে দেখবেন সে কি করতেছে, না আমি সেটা করবো, সেই জায়গায় আমি ডিফারেন্ট। ওই যে ভার্জিন এয়ারলাইন্সের মতো অন্যান্য এয়ারলাইন্স যা করে আমরা সেই প্রবলেমটা সলভ করতে আসছি। So how to identify what makes a business stand out in a busy marketplace? So সেটা খেয়াল করতে হবে যে আপনি কেন বাকিদের চাইতে ডিফারেন্ট। ওই যে আপনার ইউনিক সেলিং প্রপোজিশন যেটা ইউএসপি, কেন আপনি অন্যদের চাইতে আলাদা, কেন একজন কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। দেন অনলাইন টুলস অ্যাভেলেবল টু হেল্প ইউ রিসার্চ দ্য কম্পিটিশন। আপনি খুব সহজেই আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন। এখন আপনি হয়তো বলবেন যে ভাই, অনলাইনে আমার কম্পিটিটরকে আমি এটা কিভাবে খুঁজে পাবো, বা তারা কি করতেছে আমি কিভাবে জানবো। খুবই সহজ, আপনি খুব সহজেই কম্পিটিশন অ্যানালাইসিস করতে পারবেন অনলাইনে, যেটা অফলাইনে অনেক ডিফিকাল্ট। এবং সেগুলো চলেন আমরা একটু দেখে নিই। প্রথমে আপনার ওই যে বললাম ইউনিক সেলিং পয়েন্ট, আপনি কি কারণে অন্যদের চাইতে আলাদা সেটা আগে ডিফাইন করেন, যে আমি এই জায়গাটায় স্পেশাল, আমি এইটা পারি, এটা অন্যরা পারে না। সো ইউনিক সেলিং পয়েন্ট ইজ এ ক্লিয়ার স্টেটমেন্ট দ্যাট ডেসক্রাইবস দ্য বেনিফিট অফ ইউর অফার। যে আমি যেটা অফার করতেছে সেটা কেন এক্সক্লুসিভ, সেটা কেন অন্যদের জন্য না, সেটার জন্য কেন আমি বেস্ট, ক্লিয়ারলি স্ট্যান্ড আউট করতে হবে। যেমন ধরেন আপনার লিচুর বাগান নাই, কিন্তু তারপরও আপনি লিচু বিক্রি করেন। এখন আপনি হয়তো বলবেন যে দেখেন, লিচু বাগানের সব লিচু কিন্তু ভালো হয় না, একটা লিচু বাগানে 10 রকমের লিচু আছে, আমি এরকম 10টা বাগান থেকে বেছে বেছে ভালো ভালো লিচু কালেক্ট করি। তার মানে আমার কাছ থেকে যদি আপনি কিনেন আপনি বেস্ট লিচু পাবেন, কিন্তু সরাসরি লিচু বাগানওয়ালার কাছ থেকেও যদি কিনেন সবচেয়ে ভালো লিচু পাবেন, এটা গ্যারান্টেড না। কারণ তার লিচু যেগুলো খারাপ সেগুলো তো তার বেচতে হবে, সেগুলো তো সে ফেলে দিবে না। সো সে হয়তো ওই ভালোটার সাথে 10টা খারাপ মিশিয়ে দিবে, কিন্তু আমি বেছে বেছে ভালোগুলোই কিন্তু নিয়ে আসি।
সো দেখেন আপনার কিন্তু লিচু বাগান নাই, তারপরেও আপনি লিচু বিক্রি করতে পারেন। আপনি কেটারিং সার্ভিস, আপনি বলতে পারেন যে দেখেন সব রেস্টুরেন্টের সব খাবার ভালো হয় না, তারা হয়তো বিরিয়ানি ভালো বানায় কিন্তু তাদের বোরহানি কিন্তু ভালো হয় না। তা আমি যেটা করি কেটারিং সার্ভিস, আমি যে দোকানের বিরিয়ানি ভালো সেই দোকান থেকে আমি বিরিয়ানি নিই, যাদের বোরহানি ভালো সেখান থেকে আমি বোরহানি নিই, যাদের মিষ্টি ভালো আমি সেখান থেকে মিষ্টি নিই। তার মানে আপনি যদি আমার কাছ থেকে খাবার কিনেন তাহলে আপনি সব ভালো ভালো খাবার পাবেন, বেস্ট বোরহানি, বেস্ট রসমালাই, বেস্ট দই, সবকিছু আপনি বেস্ট পাবেন, কারণ আমি যে দোকানের সবচেয়ে ভালো সেটা নিয়ে এসে আমি একটা কেটারিং সার্ভিস দিচ্ছি। তাহলে আপনি ইউনিক 4 key question to ask yourself when defining USPs are who is my target audience, আপনি কাদের জন্য বিজনেসে আসছেন, আপনার টার্গেট অডিয়েন্স কারা, who are my competitors, আমার কম্পিটিটর কারা, আপনি যাদেরকেই টার্গেট করেন সেখানে অবশ্যই আপনার কম্পিটিটর থাকবে, তারা কারা এবং তাদের থেকে আপনি কোন জায়গায় ডিফারেন্ট, হোয়াট প্রবলেম ডাজ ইয়োর টার্গেট অডিয়েন্স হ্যাভ। কারণ আপনার যারা কম্পিটিটর তারা বিজনেসে থাকার পরও মার্কেটে কিছু প্রবলেম আছে, সেই কাস্টমাররা সেটা ফেস করতেছে, তখন আপনি চিন্তা করলেন যে হ্যাঁ এই প্রবলেমটা আমি সলভ করতে পারি, এই জন্য আপনি এই বিজনেসে আসছেন, তাই না? এখন আপনি হয়তো মনে করতে পারেন যে হ্যাঁ বাজারে অনেক MLM কোম্পানি আছে, কিন্তু আমি সেখানে অনেকগুলো প্রবলেম আছে, সো আমি এই প্রবলেমটা সলভ করতে পারি। দেন আপনি নতুন একটা আইডিয়া নিয়ে আসলেন। বাজারে অনেকগুলো আপনার পত্রিকা আছে, কিন্তু আপনি দেখলেন যে পত্রিকা থাকার এরপরও কিছু গ্যাপ আছে, কিছু প্রবলেম আছে, এই প্রবলেমটা আমি সলভ করতে পারি, সেই জন্য আপনি মার্কেটে আসবেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে ভাই ওই প্রথম আলোতে যে নিউজ ছাপায় আমি এক্স্যাক্টলি সেম নিউজ ছাপাচ্ছি, তো ভাই সেই নিউজ পড়ার জন্য তো আপনার দরকার নেই, সেটা তো আমি প্রথম আলোতে গিয়েই পড়তে পারি। আপনার অবশ্যই একটা ইউনিক প্রবলেম আপনাকে সলভ করতে হবে। সো হাউ ক্যান আই সলভ দেম, সো সেটা খেয়াল রাখতে হবে। এখন শর্ট অ্যানালাইসিস, দেখেন এই শর্ট অ্যানালাইসিস এটা খুবই কমন টার্ম, এটা শুধু অনলাইন বিজনেসে না, যে কোনো বিজনেস, যে কোনো এন্টারপ্রাইজ যখন আপনি ডেভেলপ করবেন তখন আপনাকে শর্ট অ্যানালাইসিস করতে হবে। এটা খুবই কমন প্র্যাকটিস। শর্ট অ্যানালাইসিস, শর্ট মানে হচ্ছে SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। আপনি যেই বিজনেসে শুরু করেন আপনার কিছু স্ট্রেংথ আছে, মানে আপনি যেই হন, নো ম্যাটার হোয়াট, আপনার বাজারে একটা শক্তির জায়গা আছে, আপনার সেটা হচ্ছে আপনার স্ট্রেংথ। আপনার কিছু দুর্বলতা আছে যেগুলো আপনাকে ওভারকাম করতে হবে, আপনার জন্য কিছু সুযোগ আছে, আপনার জন্য কিছু ঝুঁকি আছে, সেগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। সেই অনুযায়ী আপনাকে কিন্তু আপনার বিজনেস প্ল্যান বা আপনার বিজনেসের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। যেমন আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ ইট উই আর গুড অ্যাট, আপনি কিছু একটাতে ভালো, সেটা হচ্ছে আপনার স্ট্রেংথ। অবশ্যই কিছু একটাতে আপনি ভালো। যেমন আমাদের গ্রুপে একজন আরবির প্রভাষক আছেন, উনি আজকে সকালে কমেন্ট করছেন যে আরবির একজন প্রভাষক উনি। তো এখন এই যে দেখেন, আমরা অনেকে মনে করি কি ডিজিটাল মার্কেটিং করার জন্য আমার ইংরেজি জানা লাগবে। অনেকে বলে যে ভাই আমি তো ইংরেজি জানি না, তাহলে আমি কেমনে ডিজিটাল মার্কেটিং করব? ডিজিটাল মার্কেটিং এর সাথে ইংরেজি তো কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এখন আপনি হয়তো বলবেন যে ভাই আমি আমেরিকার সাথে ব্যবসা করতে চাই, সেক্ষেত্রে আপনার ইংরেজি জানতে হবে, সামান্য পরিমাণ হলেও জানতে হবে। আবার আপনি যদি চায়নার সাথে ব্যবসা করতে চান তাহলে আপনার এই ইংরেজি জানা কোনো কাজে লাগবে না। আপনি যদি একেবারে অ্যান্ডারসন কুপারও হন তাও আপনার এই ইংরেজি জ্ঞান কোনো কাজে লাগবে না, কারণ চাইনিজরা ইংরেজি বুঝে না। তো আপনি যদি রাশিয়ার সাথে ব্যবসা করতে চান আপনার এই ইংরেজি জ্ঞান কোনো কাজে লাগবে না, সেখানে আপনার রাশিয়ান ভাষা জানা জরুরি। একই রকম ভাবে আপনি যদি মিডল ইস্টের সাথে ব্যবসা করতে চান তাহলে আপনার আরবি জানতে হবে। এখন আপনি আরবির প্রভাষক, আপনি আর ইংরেজি জানেন না কিন্তু আপনি আরবি তো জানেন। সো একজন ইংরেজি জানা লোক যা যা করতে পারে অনলাইনে আপনি এক্স্যাক্টলি তাই করতে পারবেন, শুধু আপনার মার্কেটটা ভিন্ন। উনি হয়তো আমেরিকার সাথে ব্যবসা করতেছে, আপনি ব্যবসা করবেন দুবাইয়ের সাথে। উনি ইংল্যান্ডের সাথে ব্যবসা করতেছে, আপনি ব্যবসা করবেন সৌদি আরবের সাথে, কারণ সেখানেও কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে, সেখানেও বিলিয়ন ডলারের কোম্পানি আছে। আমেরিকায় যেরকম গুগল আছে, সৌদি আরবেও কিন্তু লাদেন গ্রুপ আছে, সৌদি আরবেও কিন্তু আপনার আল ওয়ালিদ বিন তালাল এরকম বড় বড় বিলিয়নিয়ার আছে, কিন্তু তাদের হিউজ বিজনেস আছে। আপনি তাদেরকে কিন্তু সাপোর্ট দিতে পারেন, কারণ তাদের তো আরবি জানা লোক দরকার, তাদেরকে আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্স দিতে পারেন। এখন যেমন আপনি যদি ইংরেজি জানেন তাহলে আপনি কি করেন যে ভাই আমি আপনাকে ওয়েবসাইট বানায় দিব, তা ঠিক আছে। এখন আপনি যদি আরবি জানেন আপনিও কিন্তু ওয়েবসাইট বানায় দিতে পারেন। আপনি দুবার কোম্পানিগুলোকে বলেন যে ভাই আপনার ওয়েবসাইট আমি বানায় দেবো, কারণ তাদের ওয়েবসাইট তো হবে আরবিতে। মিডল ইস্টে তো আজান একামত ছাড়া আর সবকিছুই আরবিতে হয়, যে কারণে তাদের তো আরবি জানা লোক দরকার। তা আপনি বলেন যে ভাই আমি আপনাকে
আপনার ওয়েবসাইট বানিয়ে দিব। এখন আপনি ইংরেজি জানলে কি করবেন, আপনি হয়তো আমেরিকান কোনো একজন বিজনেসম্যানকে আপনি ওয়েবসাইট কন্টেন্ট তৈরি করে দিবেন। আপনি যদি আরবি জানেন, আপনি দুবার কোনো একজন বিজনেসম্যানকে অফার করতে পারেন যে আমি আপনাকে আরবিতে আর্টিকেল লিখে দিব, আমি আপনাকে আরবিতে ভিডিও বানায় দিব, আমি আপনাকে আরবিতে ওয়েব কন্টেন্ট তৈরি করে দিব, কারণ আমি আরবি জানি। তো এই তো হয়ে গেল, অপরচুনিটি কিন্তু সেম। ইংরেজি শেখার যেমন ডিমান্ড আছে, আরবি শেখার ডিমান্ড কিন্তু তার চেয়ে বেশি। মূলত আরবি ভাষাটাকে যেহেতু আখেরাত কেন্দ্রিক ফোকাস করে যে এবং তা আমরা ধরে নিয়েছি যে আরবি ভাষা মানে হইতেছে এটা শুধু মসজিদে ব্যবহার হবে, এটা শুধু মিলাদে, এটা কবরে ফুলসিরাতের গোড়ায় কাজে লাগবে। আসলে কিন্তু তা না। আরবি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লিডিং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আপনি আখেরাতের কথা বাদ দেন, আপনি মসজিদের কথা বাদ দেন, দুনিয়াতে আপনার আরবি ভাষার ব্যবহার কিন্তু প্রচুর। এবং ইংরেজি জানা মানুষের চেয়ে কিন্তু আরবি জানা মানুষের সংখ্যা কম না। এবং মিডল ইস্টের মানুষ আরবি জানে না, তাদের সাথে কমিউনিকেট করতে হলে কিন্তু আপনার আরবিতেই করতে হবে। সো এই জিনিসটা, এই যে দেখেন আমাদের দেশে ইংলিশ মিডিয়ামের চাহিদা কত বেশি, অথচ মাদ্রাসার শিক্ষার কিন্তু চাহিদা নাই। মাদ্রাসায় পড়ে হচ্ছে যাদের এতিম, যাদের বাপ মা নাই, তাদেরকে আমরা মাদ্রাসায় পাঠাচ্ছি, কারণ আমরা ধরে নিচ্ছি যে মাদ্রাসার শিক্ষা দুনিয়ায় কোনো কাজে লাগে না। একদমই রং কনসেপ্ট। আপনি যদি আরবি জানেন, যেমন আমেরিকায় ইংরেজি জানা কোনো যোগ্যতা নাই। আমেরিকায় যোগ্যতা হচ্ছে আপনি আর কয়টা বিদেশি ভাষা পারেন। আপনি স্প্যানিশ ভাষা পারেন, আপনি জার্মান ভাষা পারেন, আপনি রাশিয়ান ভাষা পারেন, আপনি চাইনিজ পারেন। কারণ হচ্ছে ইংরেজি সবাই পারে, এবং ইংরেজি না জানলেও আমেরিকায় বহু মানুষ আছে তারা ইংরেজি কিছুই জানে না, এবং তাদের আমেরিকায় থাকতে কোনো অসুবিধা হয় না। কারণ আমেরিকা তো বিভিন্ন দেশ থেকে ডিবি লটারির মাধ্যমে অনেক লোক নিয়ে আসছে। সো এখানে অনেক মানুষ আছে তারা ইংরেজি জানে না, এবং তাদের আমেরিকায় থাকতে কোনো অসুবিধা হয় না। কারণ প্রত্যেকটা রেস্টুরেন্টে, প্রত্যেকটা ডাক্তারখানায়, প্রত্যেকটা সরকারি বেসরকারি অফিসে এরকম দোভাষী আছে। দোভাষী মানে তাদেরকে দোভাষী হিসাবে নিয়োগ দেওয়া হয় নাই, কিন্তু তাদের যে কর্মচারীরা তারা এক একজন আবার এক এক জায়গার, কেউ ইন্ডিয়ান, কেউ পাকিস্তানি, কেউ বাংলাদেশি, কেউ রাশিয়ান। তো যখনই রাশিয়ান কোনো একজন আসতেছে, তো সে তখন ওই যে রাশিয়ান যে স্টাফ আছে বয়, তাকে ডাক দিতেছে, হে পাওলো বা হে মিখাইল, কাম হিয়ার। সো তখন ওই মিখাইল এসে তার সাথে কথা বলতেছে, কারণ সে রাশিয়ান ভাষা জানে। সো রাশিয়ান কাস্টমারটাকে সে ডিল করবে। সো তার মানে কি, এজন্য কারো ইংরেজি এক অক্ষর না জানলেও আমেরিকায় তাদের চলতে কোনো অসুবিধা হয় না। সো ইংরেজি জানা নিয়ে এত অবসেসড হওয়ার কিছু নাই যে ইংরেজি না জানলাম না মানে আমার সর্বনাশ হয়ে গেল। ইংরেজি জানলে আপনার জন্য যতগুলো অপরচুনিটি আছে, এক্সাক্ট সেম অ্যামাউন্টের অপরচুনিটি আছে যদি আপনি আরবি জানেন। কারণ আরবি শুধু মিডল ইস্টের একটা দেশের ভাষা না, ইভেন ইসরায়েলের ভাষাও কিন্তু আরবি। ইসরায়েলের যে ভাষা যে হিব্রু, সেটা কিন্তু বেসিক্যালি আরবি ভাষা। তারা শুধু ইগোয়েস্টিক কারণে সেটাকে হিব্রু নাম দিয়েছে, কিন্তু সেটা সেম আরবি ভাষা। ইসরায়েলের হিব্রু ভাষার সাথে আরবি ভাষার পার্থক্য হচ্ছে অনেকটা বাংলাদেশের বাংলার কলকাতার বাংলার মতো, অলমোস্ট সেম। এই জন্য আপনি যদি আরবি জানেন, আপনার জন্য কিন্তু ট্রেমেন্ডাস অপরচুনিটি আছে। এখন শুধু আপনাকে যেটা করতে হবে যে আপনার উইকনেসটা কোথায়। আবার আপনি আরবির প্রভাষক হিসেবে আপনার আরো একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আপনি আপনার স্টুডেন্টদের মধ্যে, আবার আপনি জানেন যে আপনার 10টা স্টুডেন্ট আছে, এরা ইংরেজিতে আরবিতে খুবই ভালো। কারণ সব স্টুডেন্ট তো আর আরবিতে খুব ভালো হয় না, কিন্তু আপনি যেহেতু প্রভাষক, আপনি জানেন যে আপনার অনেক স্টুডেন্ট এরা আরবিতে ভালো। আপনি এদেরকে কিন্তু কাজে লাগাতে পারেন যে চলো আমরা একটা অনলাইন স্কুল খুলি, 10 মিনিট স্কুলের মতো, যেখানে আমরা আরবি শেখাবো। আমরা তাহলে কি হবে, আমেরিকায় অনেকে কিন্তু আরবি শিখতেছে, অনেক নন অ্যারাবিক যে মুসলিম কান্ট্রিগুলো। বাংলাদেশে আমাদের তো ভাষা আরবি না, কিন্তু তারপরে তো আমাদের দেশে আরবি ভাষার চাহিদা আছে, আমাদের দেশে শত শত মাদ্রাসা আছে। তার মানে আরবি শেখার একটা ডিমান্ড কিন্তু আছে। সো আপনি একটা অনলাইন স্কুল খুলতে পারেন, কারণ আপনি আরবিটা পারেন। এটা কিন্তু আইমান সাদিকের পক্ষে করা সম্ভব না, কারণ আইমান সাদিক আরবি জানে না। সো সেই অ্যাডভান্টেজটা কিন্তু আপনি নিতে পারেন, এটা আপনার স্ট্রেংথ যে আমি আরবি শেখাবো। তখন আপনি দেখবেন ইউরোপ আমেরিকা থেকে অনেকেই আপনার এই অনলাইন স্কুলে গিয়ে আরবি শিখবে, কারণ এই আরবি আপনি অনেকের চেয়ে ভালো শেখাতে পারবেন। এবং সেটার জন্য আপনি একটা সময় কিন্তু চার্জও করতে পারেন, যে আমি এই যে আপনি আপনাকে আরবিটা শেখাচ্ছি, কারণ আরবি অনেকে শিখতে চায়, এখন অনেকে কোরআন পড়তে চায়, তো কোরআন যেহেতু আরবি ভাষায়, সো তারা আরবি ভাষা শিখতে পারে, সেই অ্যাডভান্টেজটুকু আপনি নিতে পারেন। আবার আপনি চাইলে তাদেরকে অনলাইন বিজনেসেও কাজে লাগাতে পারেন। আপনার যারা স্টুডেন্ট আরবিতে ভালো, তাদেরকে আপনি ডেকে বলতে পারেন যে ঠিক আছে, তোমরা এই আর্টিকেল লিখে দাও আমাকে, আমি প্রতি আর্টিকেলে তোমাদেরকে $10 করে দিব। তো তারা হয়তো আপনার আরবিতে আর্টিকেল লিখে দিচ্ছে $10 করে, আপনি আবার বায়ারের কাছ থেকে পার আর্টিকেল $15 করে নিচ্ছেন। তো প্রত্যেকটা আর্টিকেল থেকে আপনার যদি $5 করে প্রফিট থাকে, আপনার কিন্তু দিন শেষে $50 প্রফিট হয়ে গেল। কিন্তু এই আর্টিকেল আপনি করেন নাই, আপনি মিডলম্যান। কিন্তু আপনি ওই যে 10টা
স্টুডেন্ট তাদেরকে আপনি ডিজিটাল মার্কেটিংটা শেখাচ্ছেন, কারণ তারা আবার ডিজিটাল মার্কেটিং জানে না। তো আপনার উইকনেসটা কোথায়? আপনি ডিজিটাল মার্কেটিং জানেন না। সো সে নিয়ে আমরা কথা বলতেছি। সো আপনার আরবিটা জানাটা হচ্ছে আপনার স্ট্রেংথ, আর ডিজিটাল মার্কেটিং আপনি জানেন না। যেমন মাদ্রাসার স্টুডেন্টদের একটা জায়গায় উইকনেস, সেটা হচ্ছে তারা ডিজিটাল মার্কেটিংটা জানে না। তারা যদি ডিজিটাল মার্কেটিং জানে, তাহলে একেবারে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য যতগুলো অপরচুনিটি আছে, মাদ্রাসার স্টুডেন্টদের জন্য এক্সাক্ট সেম অ্যামাউন্টের অপরচুনিটি আছে। মাদ্রাসার স্টুডেন্টদেরকে দিয়েও কিন্তু আপনি $1 বিলিয়ন আর্ন করতে পারেন, শুধু মার্কেট ভিন্ন। হয়তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কন্টেন্ট লিখে আর্ন করতেছে আমেরিকা থেকে, মাদ্রাসার স্টুডেন্টরা সেটা মিডল ইস্ট থেকে আনবে। এখন আমার দরকার টাকা, সেটা মিডল ইস্ট থেকে আসলো না নর্থ আমেরিকা থেকে আসলো, তাতে তো কিছু যায় আসে না। তো এটা হচ্ছে আপনার স্ট্রেংথ। এই উদ্যোগটুকু কিন্তু আপনি নিতে পারেন। আস্তে আস্তে আপনার দেখা দেখি আরো 10 জন আসবে সেখানে। তো এটা হচ্ছে আপনার ইউএসপি, যে দেখেন ডিজিটাল মার্কেটিং অনেকেই করতেছে, অনলাইনে অনেকেই অনেক কিছু শেখাচ্ছে, বাট আমরা ডিফারেন্ট। কেন আমরা ডিফারেন্ট? কারণ আমরা আরবি জানি, এটা আরেকজন জানে না। হাউ ক্যান উই গ্রো, এবং আমরা আর কি কি করতে পারে এটা নিয়ে চিন্তা করেন। যেমন আমি কিছু আইডিয়া দিলাম আপনাকে, আপনি চিন্তা করতে থাকেন, আপনি দেখবেন আরো 100টা আইডিয়া আপনার মাথায় আসছে, যে হ্যাঁ আমরা এটা করতে পারি, আমরা এটা করতে পারি, আমরা এটা করতে পারি। হ্যাঁ, তো তখন দেখবেন যে আমরা নিজেরাই ওয়েবসাইট বানাইতে পারি আরবিতে, এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা মিডল ইস্টে কিছু প্রোডাক্ট সেল করতে পারি। সো এরকম অনেকগুলো আপনার আইডিয়া আসতে পারে। অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা অনেকে অ্যামাজনের প্রোডাক্ট সেল করে, এখন তারা আমেরিকার মার্কেটে সেল করে, আপনি মিডল ইস্টের মার্কেটে সেল করবেন, সেল দিয়ে হচ্ছে কথা। সো সেসব জিনিসগুলো আপনি করতে পারেন। হাউ ক্যান উই গ্রো, এখন আপনার এই যে গ্রোথের যে অপরচুনিটিটা, সেটা হচ্ছে আপনার অপরচুনিটি। কিন্তু এই জায়গাগুলোতে আপনার কিছু থ্রেট, আপনার জন্য কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো আপনাকে বিবেচনায় নিতে হবে। যে কিছু আনকন্ট্রোলেবল ভ্যারিয়েবলস আছে, যেমন এই যে এখন করোনা প্যান্ডেমিক, এটা তো আপনার কোনো হাত নাই, আপনি চাইলে তো এটা কন্ট্রোল করতে পারবেন না। এই বাস্তবতার সাথে তো আমাদেরকে মানিয়ে নিতে হবে, বাস্তবতা তো আমাদেরকে মেনে নিতে হবে। সো সেটার জন্য আপনার বিজনেস প্ল্যান করতে হবে, যে এরকম একটা চ্যালেঞ্জ যদি হয়, তাহলে সেটা আমি কিভাবে ম্যানেজ করব, সেটা কিভাবে আমি হ্যান্ডেল করব, সেটার জন্য আমার ব্যাকআপ কি, সেটার জন্য আমার প্রিপারেশন কি, তাই না? যেমন আপনার এই যে টাইটানিক, যদিও তারা বলছে যে টাইটানিক ডুববে না, কিন্তু তারপরেও সেখানে কিন্তু লাইফ বোট ছিল, তারপরেও কিন্তু সেখানে আপনার ওই যে লাইফ জ্যাকেট ছিল। কেন? ওই যে যদিও ডুববে না, তারপরে ডুবতে তো পারে, কারণ এটা তো রিয়েলিটি। আপনার বিজনেসে এরকম চ্যালেঞ্জ আসতে পারে, সেটার জন্য যে আপনার লাইফ বোট বা লাইফ জ্যাকেট কিন্তু রাখতে হবে। তা না হলে হঠাৎ করে কিন্তু আপনি দেখবেন যে আপনি অথৈ সাগরে পড়ছেন, কারণ আপনি এটা চিন্তা করেন নাই। সো এই জন্য কম্পিটিশন অ্যানালাইসিস, এখন আপনার কম্পিটিটর কিভাবে, আপনি মিডল ইস্টে যদি বিজনেস করতে যান, সেখানে আপনি গিয়ে দেখবেন ওরে আমি মনে করছি আমি আর জানতাম না, এখন তো দেখি সেখানে অলরেডি প্রচুর মানুষ আছে, তারা অলরেডি বিজনেস করতেছে। সো মিডল ইস্টের মার্কেট মানে কিন্তু সেটা এমন না যে সেখানে কম্পিটিশন নাই, সেখানেও কম্পিটিটর আছে। এখন আপনাকে দেখতে হবে আপনার বিজনেসের কম্পিটিটর কারা। দেখেন সেটা কিভাবে করবেন। তো সেটার জন্য সবচেয়ে সোজা রাস্তা কি? সেটার জন্য সবচেয়ে সোজা রাস্তা হচ্ছে গুগলের সার্চ বক্সে গিয়ে আপনি যেটা সেল করেন সেটার নাম লিখে সার্চ করবেন। তখন ওই গুগলের ফ্রন্ট পেজে যারা যারা আসবে, এরা হচ্ছে আপনার কম্পিটিটর, তাই না? আপনি যে প্রোডাক্ট সেল করেন বা আপনার ওই টেরিটরিতে, যেমন ধরেন রেস্টুরেন্ট ইন নয়াপল্টন, মানে আপনার নয়াপল্টনে একটা রেস্টুরেন্ট আছে বা পুরানা পল্টনে একটা রেস্টুরেন্ট আছে, তা আপনি গুগলে গিয়ে লিখবেন রেস্টুরেন্ট ইন পুরানা পল্টন বা রেস্টুরেন্ট ইন গুলিস্তান। হ্যাঁ, তখনই আপনি দেখবেন যে ফ্রন্ট পেজে যেগুলো আসবে এরা হচ্ছে আপনার কম্পিটিটর। তার মানে গুলিস্তানে এই রেস্টুরেন্টগুলো আছে, এগুলোর অনলাইন প্রেজেন্স আছে, সো এরা আপনার কম্পিটিটর। এই পেয়ে গেলেন। এবার তাদের ওয়েবসাইটে গিয়ে দেখেন যে তাদের ফিচার কি, তারা কি অফার করতেছে, তাদের আজকে স্পেশাল অফার কি, তাদের মেনু কি, তারা কাস্টমারকে কিভাবে অ্যাট্রাক্ট করতেছে, এই কিন্তু আপনি বুঝতেছেন না। মানে আপনার কাস্টমার কি করতেছে কিন্তু সব খবর আপনি পেয়ে গেলেন। সিম্পল, জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন, সো পেয়ে গেলেন। সো আপনার সাথে সিমিলার বিজনেসে কারা আছে এটা একটা জায়গা থেকে জানবেন। এরপর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে, সো এরপরে দেখবেন কিওয়ার্ড, তারা কোন কিওয়ার্ডে কম্পিট করতেছে, আপনার কম্পিটিটরের কিওয়ার্ড কি, তাহলে আপনি বুঝবেন তারা কি সেল করে এবং তারা কোন জায়গায় আপনার সাথে প্রতিযোগিতায় নামতে চাচ্ছে। হ্যাঁ, যেমন তাদের মেইন আইটেমগুলো কি, যেগুলো বোল্ড, এগুলো হচ্ছে কিওয়ার্ড, মানে তাদের কন্টেন্টের যে হেডলাইন। যেমন তাদের হয়তো কাচ্চি বিরিয়ানি, এটা একদম ফ্রন্টে বোল্ড করে, তাহলে বুঝবেন যে এটা তাদের স্পেশাল আইটেম। সো আপনিও যদি কাচ্চি বিরিয়ানি বিক্রি করেন, তাহলে সে আপনার মেজর কম্পিটিটর এই আইটেমে। এরকম আবার অনেক আইটেম আছে হয়তো আপনি সেল করেন, সে হয়তো সেই আইটেম সেল করে না, তো সেক্ষেত্রে সে আপনার কম্পিটিটর না। এখন সেই জায়গায় চাইলে আপনি এগিয়ে যেতে পারেন। দেন এই কম্পিটিশন অ্যানালাইসিস, আবার কম্পিটিটরের সাথে আপনি নেগোশিয়েটও করতে পারেন। এগুলো অনেক বিজনেসে কিন্তু হয়। কম্পিটিশন তার সাথে যুদ্ধে যাওয়ার দরকার নেই, অনেক সময় অনেক ভালো হচ্ছে যেটা অ্যাভয়েড করে যাওয়া। কাস্টমারের সাথে শত্রুতা না, মিত্রতায় যাবেন।
খেয়াল রাখবেন, সেগুলো আমি আমার আরেকটা ভিডিও আছে ইউটিউবে দেখতে পারেন, যে সঞ্জুর দি আর্ট অফ ওয়ার। অ্যালায়েন্সে যাবেন আপনি কম্পিটিটরের সাথে, তাহলে কিন্তু আপনি বিজনেসে উইন করবেন। যে ভাই দেখেন, আপনি যেহেতু কাচ্চি বিরিয়ানিটা বিক্রি করেন, অসুবিধা নেই, আপনি কাচ্চি বিরিয়ানি বিক্রি করেন, আমি তাহলে আর এই জায়গায় গেলাম না, আমি মোরগ পোলাও বিক্রি করি। এটাকে আমিও বিক্রি করব কাচ্চি, কিন্তু আমার একদম হাইলাইটেড আইটেম হবে হচ্ছে মোরগ পোলাও। তাহলে আপনি এটাকে আপাতত ডিসকন্টিনিউ করেন, বা আপনি এই জায়গায় অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, এত বেশি জোর দেওয়ার দরকার নেই। এই বিজনেসটা আপনি আমাকে ছেড়ে দেন, আমি ওই বিজনেসটা আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনি বিরিয়ানি স্পেশালিস্ট, আমি মোরগ পোলাও স্পেশালিস্ট। আছে এরকম, আপনার ধরেন ওই যে পিয়ারু সর্দারের মোরগ পোলাও, সেটা কিন্তু অনেক বিখ্যাত, কারণ সে ওইটার উপরে স্পেশালিস্ট। তো এখন আপনাকে যে সবসময় কাচ্চি বেচতে হবে তা না, আরেকটা ভালো আইটেম হতে পারে। অনেক সময় এই কম্পিটিটররা কিন্তু সরে আসে। যেমন আমরা অনেকে মাঝে মাঝে দেখি ফেসবুকে অনেকে পোস্ট দেয় নোকিয়াকে নিয়ে, অনেকের কান্নাকাটি, হাহুতাশ, যাহা নোকিয়া একসময় মার্কেট লিডার ছিল, এখন নোকিয়া মার্কেটে নাই। এখন নোকিয়া মার্কেটে নাই মানে এটার অর্থ এই না যে নোকিয়া এখন ভাত পায় না খাইতে। নোকিয়া আদার বিজনেসে চলে গেছে। তারা যখন দেখলো যে না, মার্কেটটা তাদের জন্য কম্পিটিটিভ, এবং এই মার্কেটে এত পয়সা খরচ করার চাইতে পারে না আমরা অন্য আরেকটা বিজনেসে যাই, সেটা হয়তো তাদের জন্য অনেক কনভিনিয়েন্ট। সেই মার্কেটটা হয়তো B2B, সেটার জন্য কাস্টমার তাদের নাম জানে না, কিন্তু তারা বিজনেসে আছে। এবং মজার বিষয় হচ্ছে কি, নোকিয়া কিন্তু আসলে মোবাইল সেটের কোম্পানি না। নোকিয়ার মেইন বিজনেস ছিল কিন্তু মোবাইল ফোন টেকনোলজি। তারা এই যে GSM বা এই যে গ্রামীণ ফোনের যেসব টেকনোলজিগুলো, এই যে গ্রামীণ ফোনের বিভিন্ন টাওয়ার বা গ্রামীণ ফোনের যে নেটওয়ার্ক রিলেটেড যেসব টেকনোলজি, নোকিয়ার কিন্তু মূল বিজনেস হচ্ছে এইসব টেকনোলজি কেন্দ্রিক। পরে তারা চিন্তা করলো যে ঠিক আছে, আমরা একটা সেট বানায় দেখি, যদি কাস্টমার কিনে সেখান থেকে একটু উপরে ইনকাম হইলো। তাতে তাদের সেটটা হঠাৎ করে জনপ্রিয় হয়ে গেছে নোকিয়া। কিন্তু নোকিয়া কিন্তু ফোনের কোম্পানি, মানে ফোন সেটের কোম্পানি না, তাদের মেইন বিজনেস কিন্তু ভিন্ন। সো পরবর্তীতে তারা যখন দেখলো অ্যান্ড্রয়েড আসলো, তাতে স্যামসাং লিড নিয়ে নিয়েছে, তারপরে আইফোন আছে, তো তখন তারা চিন্তা করলো যে থাক, খামাখা আমরা যদি এখন আবার মার্কেটে এটা নিয়ে ফাইট করি, তো যে পরিমাণ আমরা দৌড়তে যতদূর দৌড়াইতো ততদূর, তার থেকে তারা B2B বিজনেসে চলে গেছে। এখন আপনি হয়তো জানেনও না যে হয়তো স্যামসাং এর ফোনগুলো নোকিয়াই তৈরি করে দিচ্ছে। হয়তো স্যামসাং নোকিয়ার সাথে নেগোশিয়েট করছে যে ভাই ঠিক আছে, তোমার খামাখা আমার সাথে ফাইটে আসার দরকার নেই, আমি তোমাকে বিজনেস দিচ্ছি। হ্যাঁ, কারণ আমার ফোনের মাদারবোর্ডটা তুমি তৈরি করে দাও। সো এই মাদারবোর্ড হয়তো তারা নোকিয়া থেকে নিয়ে আসে। তারপরে স্যামসাং এর ফোনের যে ক্যামেরা, সেটা তারা সনি থেকে আনে, সনি তাকে ফোন বানায় দিচ্ছে। তো সনি চিন্তা করলো যে ও আচ্ছা, তাহলে স্যামসাং যদি বিক্রি হয়, তাহলে তার আমার আলাদা করে মার্কেটে সেট বিক্রি করার দরকার নেই, স্যামসাং এর সাথে কিন্তু আমার ফোনের ওই ক্যামেরা বিক্রি হয়ে যাচ্ছে। সো এই সনিকে কিন্তু স্যামসাং কম্পিটিশন থেকে সরাই দিল। কিন্তু স্যামসাং যদি মনে করে যে একেবারে অসুবিধা নাই, তখন কি হইতো, ওই সনিও কম্পিটিশনে আসতো, নোকিয়াও কম্পিটিশনে আসতো। এতে ক্ষতি কিন্তু নোকিয়ারও হইতো, সনিরও হইতো, স্যামসাং এরও হইতো। তার চাইতে তারা কি করছে, নিজেরা নেগোশিয়েট করে নিয়েছে যে ভাই ঠিক আছে, অসুবিধা নাই, তোমার খামাখা এই ফোন সেট বিক্রি করার দরকার নাই, তুমি আমার কাছে মাদারবোর্ড বা তুমি আমাকে হার্ডওয়্যার দাও, প্রসেসরটা আমি তোমার কাছ থেকে নেব, সেটা দিয়ে আমি হচ্ছে প্রোডাক্ট তৈরি করব, আমি সেটা বিক্রি করব। যেমন এই যে বিভিন্ন কম্পিউটার আপনি কিন্তু ডেল দেখতেছেন, তো সেটার ভিতরে প্রসেসর কার, ইন্টেলের, সেটার মধ্যে অপারেটিং সিস্টেম কার, উইন্ডোজের। এখন এই যে আমি উইন্ডোজের সফটওয়্যার যখন কিনতেছি, তো মাইক্রোসফটের আলাদা করে কম্পিউটার বানানোর দরকার নেই, কারণ তার যেখান থেকে ব্যবসা হওয়ার সেটা হয়ে যাচ্ছে। সো আপনি কম্পিটিটরকে কিন্তু বিট করতে পারেন সেভাবে। আপনি ওই কম্পিউটারের ওয়েবসাইটে যখন যাবেন, সেখানে তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে তাদের আপনার ওই যে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে যাবেন, গিয়ে দেখবেন যে তারা কি ধরনের পোস্ট দিতেছে, সেগুলো ফলো করবেন। আপনার কম্পিটিটরের পেজ কিন্তু আপনার ফলো করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিটিটর কি করতেছে, সেখান থেকে আপনি ধারণা পাবেন। সো কম্পিটিশন অ্যানালাইসিসের আরেকটা জনপ্রিয় টুল যেটা, এটা একেবারে নিনজা টেকনিক বলতেছি, সেটা হচ্ছে গুগল অ্যালার্টস। অনেকেই সেটা জানে না, অনেকে সেটা ব্যবহার করে না। গুগল অ্যালার্টস একটা ফ্রি অ্যাপ। আপনি এখনই অ্যাপ স্টোরে গিয়ে, বা আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তাহলে প্লে স্টোরে গিয়ে আপনি এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, হুইচ ইজ গুগল অ্যালার্টস। গুগল অ্যালার্টসের মধ্যে আপনি ধরেন আপনার বিজনেসের নাম লিখে দিলেন, বা আপনার কম্পিটিটরের নাম লিখে দেবেন, বা আপনি যেসব আপনার যে বিজনেস টার্ম সেগুলো যখন লিখে দেবেন, তখন এই রিলেটেড কোনো ডিসকাশন ইন্টারনেটে যেখানেই হোক, গুগল হচ্ছে আপনাকে একটা ইমেল পাঠাবে। যেমন ধরেন আমি একটা অ্যাপ ডাউনলোড করে গুগল অ্যালার্টের মধ্যে শুধু লিখে দিব সজল রোশন, ইন্টারনেটে যে কেউ যেখানেই আমার নাম লেখুক, সাথে সাথে আমার কাছে অ্যালার্ট চলে আসবে যে ইনস্টাগ্রামে বা অমুক জায়গায়, অমুক একটা পেজে, অমুক একটা গ্রুপে কেউ একজন আপনার ভিডিও শেয়ার করছে, সেখানে আপনার নামে কমেন্ট করছে।
তখন আমি গিয়ে দেখতে পারবো যে ও আচ্ছা উনি আমার নামেই কমেন্ট করছে। সো যেখানেই অনলাইনে আমাকে নিয়ে আলোচনা হোক, আমার কাছে সে খবর চলে আসবে। আমার কম্পিটিটরের খোঁজ খবর যদি আমি জানতে চাই, আমার কম্পিটিটরের নামটা লিখে দিব। এতে কি হবে, আমার কম্পিটিটরকে নিয়েও যখন অনলাইনে কোথাও কোনো আলোচনা হবে সেই খবরটা আমার কাছে চলে আসবে। সো গুগল অ্যালার্ট এটা খুবই ইউজফুল একটা জিনিস। অ্যান্ড দেন ইউজিং গোলস টু ইমপ্রুভ বিজনেস পারফরমেন্স।